নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করেছি জীবন মুখোপাধ্যায়ের বইটা। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বইটা সলভ করে দিন। তো দেখো, আজকে আমি তোমাদের এই স্বদেশ পরিচয় ও জীবন মুখোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ বই। দেখতে পাচ্ছ নবভারতী প্রকাশনী এবং পাবলিশড হচ্ছে, দেখতে পাচ্ছ একদম 2026 সালের নিউ পাবলিশড বই। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের তৃতীয় অধ্যায় সলভ করাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার আপনি সলভ করে দিন। আমি বলছি ভয়ের কোনো কারণ নেই বাবা, এসবি একাডেমিক সেন্টার যখন আসে তো অবশ্যই সলভ করে দেবে। আর তোমাদের ম্যাপ পয়েন্টিং তো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, যদিও তার একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। ভিডিওর লাস্টের দিকে তোমাদের ম্যাপ পয়েন্টিংটা দিয়ে দেবো, বা এখানে স্ক্রিনশটেও দেওয়া যেতে পারে, যে কোনো একটা সময় দিয়ে দেবো। দেখতে থাকো তোমরা ফটাফট করে। প্রথম প্রশ্ন, ভারতের নীলকর হলেন? অ্যান্সার হবে লুই বোনার্ড। দ্বিতীয় প্রশ্ন, নীল চাষীদের পক্ষে আন্দোলন নামে পরিচিত? অ্যান্সার হবে সির অ্যান্সার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নীল চাষীদের পক্ষে আন্দোলন নামে অ্যান্সার হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হবে। 3 দাগের প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে 3টি স্তরে। 4 দাগের প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে রাঁচিতে। কোল বিদ্রোহ কোথায় ছিল? অ্যান্সার হবে রাঁচিতে। ওকে। পরের প্রশ্ন, ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় তোমরা জানো? 1865 সালে প্রথম অরণ্য আইন পাস হয়। 6 প্রশ্ন, তিতিমুরের প্রকৃত নাম কী ছিল? সিয়ের অ্যান্সার মিন নেশার আলী। 7 প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন সির অ্যান্সার দেবী চৌধুরানী। 8 প্রশ্ন, দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল তোমরা জানো? দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার। দেখতে পাচ্ছ মাধ্যমিক 2020 সালের প্রশ্ন। এবার দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ করো, এটা সলভ করে দিচ্ছি। 1 প্রশ্ন, ছোটনাগপুরে প্রজাসত্ব আইন পাস হয় 1908 খ্রিস্টাব্দে। শূন্যস্থানে কী হবে? 1908 খ্রিস্টাব্দে। 2 দাগের প্রশ্ন, বাংলাদেশে ওহাবি আন্দোলনের সূচনা করেন? দেখো, বাংলাদেশে ওহাবি আন্দোলনের সূচনা করেন আব্দুল ওহাবা। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আব্দুল ওহাবা। চলো পরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ফরাজি শব্দের অর্থ হলো কি? ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বা ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। ওহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। 4 থেকে প্রশ্ন, ড্যাশ ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা? অ্যান্সার হবে তিতুমির। 5 প্রশ্ন, সুই মুন্ডা ছিলেন কি? তোমরা জানো সুই মুন্ডা ছিলেন কিন্তু কোল বিদ্রোহের নেতা। সুই মুন্ডা কে ছিলেন? সুই মুন্ডা ছিলেন কিন্তু কোল বিদ্রোহের নেতা। এবার দেখো আমরা কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মেলাবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। হিন্দু পেট্রিয়ট হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু পেট্রিয়ট হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নীলদ্রবণ হবে দীনবন্ধু মিত্র। তত্ত্ববোধিনী পত্রিকা হবে অক্ষয় কুমার দত্ত। রামরতন মল্লিক হবে বাংলার নানা সাহেব। দেবী চৌধুরানী হবে সন্ন্যাসী ফকির। 3, 4, 5, 2, 1। 3, 4, 5, 2, 1। ঠিক আছে, হয়ে গেছে সলভ করাটা। দেখো, এবার তোমাদের যে প্রশ্নগুলো এখানে তুলে ধরছি আমি, সত্য না মিথ্যা নির্ণয় করো। ফরাজি একটি উপজাতির নাম, এটা মিথ্যা আছে। 2 দাগে, জুম চাষ অরণ্য নির্ভর মানুষের এক প্রকার কৃষি পদ্ধতি, এটা ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে যে নীল চাষের সঙ্গে বেয়ালাকা চাষ যুক্ত ছিল, এটা ঠিক আছে। 4 প্রশ্ন, জেমস লং নীল বিদ্রোহীদের চাষিদের সমর্থন জানান, এটা ঠিক আছে। ফরাজি বিদ্রোহ ছিল মূলত জমিদারদের বিদ্রোহ, এটা ভুল আছে। অর্থাৎ 3টা ঠিক আছে, 4টা ঠিক আছে, 5টা ভুল আছে। দেখো, এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করেছি, বিবৃতিগুলো সলভ করাচ্ছি। প্রথম প্রশ্ন বিবৃতি, সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত কৃষক বিদ্রোহ।
ব্যাখ্যা 1 হবে সাঁওতাল উপজাতি ছিল এই বিদ্রোহ শুরু করলেও ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষ সংঘবদ্ধভাবে বিদ্রোহ করে। ব্যাখ্যা 1 হবে। 2 দাগের প্রশ্ন 1860 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে দীনবন্ধু মিত্রের নির্দব নাটক প্রকাশিত হলো। এই নাটকের মূল বিষয় ছিল কি? দেখো তোমরা জানো যে ব্যাখ্যা 1 হবে, কারণ নীলকরদের অত্যাচারে সোনার বাংলা কীভাবে শ্মশানিতে পরিণত হয়েছিল তার মর্মবদ্ধ কাহিনী কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তার মর্মান্তিক কাহিনী কিন্তু এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে ব্যাখ্যা 1 হবে, এর ব্যাখ্যা কী হবে? ব্যাখ্যা 1 হবে। বুঝতে পারলে কি বললাম আমি? দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিয়েছি। যারা ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো সামনের দিকে এগোতে পারে না। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক। এখানে পরের যে প্রশ্নগুলো বলেছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। সম্পূর্ণরূপে দেখতে থাকো ভিডিওটা। যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? দেখো এখানে বলেছে উলগুলান কথার অর্থ কী। দেখো উলগুলান কথার অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। পেজ নম্বর 43-তে আছে। উলগুলান কথার অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 2 দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? তোমরা জানো নীল কমিশন গঠিত হয় 1860 সালে। নীল কমিশন গঠিত হয় কত সালে? 1860 সালে। পরে প্রশ্ন 3 দাগের প্রশ্ন দামিনী কো কথার অর্থ কী? পেজ নম্বর 41। দামিনী কো কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। কী হবে? দামিনী কো কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমরা মাধ্যমিকের জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বইটা সম্পূর্ণরূপে সলভ করাচ্ছি। দিকু কথার অর্থ কী? দেখো দিকু তোমরা জানো এটা কিন্তু কোল বিদ্রোহের সঙ্গে জড়িত। এর সঙ্গে যুক্ত ছিল দিকুরা ছিল বহিরাগত মহাজন ব্যবসায়ী। তারা কোলদের শিক্ষার দুর্বলতা নিয়ে নানা সুযোগ সুবিধা পাবে তাদের ঠকাতো। দিকু বলা হতো, দিকু বলতে বোঝানো হচ্ছে বহিরাগত মহাজন ও ব্যবসায়ী। এরা কী করতো? দেখো দিকু কথার অর্থ হলো বহিরাগত মহাজন এবং ব্যবসায়ী মহাজন। তারা কোলদের অশিক্ষা এবং দুর্বলতার সুযোগ নিয়ে নানাভাবে সুযোগ সুবিধা পাবে, নানাভাবে ঠকাতো। ফরাদি শব্দের অর্থ কী? ফরাদি শব্দের অর্থ হলো ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। তো এখানে দেখতে পাচ্ছি ফরাদি শব্দের অর্থ কী? ফরাদি শব্দের অর্থ হলো ইসলাম নির্ধারিত বা ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। আমরা একটা কথা বলতে পারি ওহাবি শব্দের অর্থ কী? ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। আর দিকু কাদের বলা? দেখো এই কোশ্চেনটা না ছেলেমেয়েরা ভুলভাল লেখে। দিকু হচ্ছিল বহিরাগত মহাজন ও ব্যবসায়ী। এরা কী করতো? কোলদের, যেহেতু কোলরা অশিক্ষিত ছিল, তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের নানাভাবে ঠকাতো। এই বহিরাগত মহাজনদেরই দিকু বলা হতো। যারা কোল পরগনা বা কোল বিদ্রোহের সময় মানে কোলরা যেখানে বসবাস করতো, বিহারের ছোটনাগপুর যারা বসবাস করতো এখানে এসে তাদের পর একটা অত্যাচার করতো। দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে, নেক্সট কোশ্চেন দেখো, এটা তো বলেছি দামিনী কো কথার অর্থ কী? পাহাড়ের প্রান্তদেশ। নীল কমিশন গঠিত হয় 1860 সালে। উলগুলান শব্দের অর্থ হলো ভয়ঙ্কর। উলগুলান বলতে কী বোঝো? উলগুলান শব্দের অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা। দেখো একটা কথা তোমাদের আমি বলতে পারি, এই যে তো দেখো এখানে উলগুলান বলতে কী বোঝো? তোমরা এটা লিখতে পারো 1899 সালে মুন্ডা উপজাতির কৃষকরা ইংরেজ শাসন ও মহাজনদের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা উলগুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত। তোমরা জানো এরা কিন্তু ছোটনাগপুর, উড়িষ্যা, বাংলা, পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে অঞ্চলে এরা বসবাস করতো। এরা পশুপালন, কৃষিকাজ, অরণ্য সম্পদ সংরক্ষণ এই সমস্ত জীবন নির্বাহ করতো। ঠিক আছে, দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে পেজ নম্বরটা তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, পেজ নম্বর জাস্ট আমি পেজ নম্বর তুলে ধরছি, তোমরা এগুলো পেজে পেয়ে যাবে। ঠিক আছে, যেমন বিরসা মুন্ডা এটা 43 নম্বর পেজে, এটা 47 নম্বর পেজে, এটা 49 থেকে 50 নম্বর পেজে, এটা 48 নম্বর পেজে, এটা 45 নম্বর পেজে। ঠিক আছে, দেখো পেজ নম্বরগুলো কিন্তু সব কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। 45, 39 থেকে 40 নম্বর পেজে, এবং ঘ থেকে যে প্রশ্ন আছে এটা 40 নম্বর পেজে, এটা 43 নম্বর পেজে আছে, এবং এটা
তোমরা দেখতে পাচ্ছ এটা 42 নম্বর পেজে আছে, এটা 39 নম্বর পেজে আছে। দেখো যে সমস্ত পেজগুলোতে আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক আছে, বয়ের কোনো কারণ নেই। দেখো এখান থেকে যে বড় প্রশ্ন যেগুলো আছে 8 নম্বরের, যেটা দেখো এটা মহাবিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল পেজ নম্বর 41 থেকে 42, ওয়াহাবি আন্দোলন পেজ নম্বর 46, ফরাজি আন্দোলনের একটি টিকা লক্ষ্য পেজ নম্বর 47 48, নীল বিদ্রোহের কারণ ফলাফল 49 50 52-তে আছে, একটি নীল বিদ্রোহের একটি সফল আন্দোলন পেজ নম্বর 61 নম্বর পেজে আছে, আর শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা পেজ নম্বর 50-এ আছে, বুদ্ধিজীবীদের ভূমিকা। তো দেখো এই হলো তোমাদের কিন্তু 3rd চ্যাপ্টারের ইতিহাসের প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। আমি পরের দিন তোমাদের 4th চ্যাপ্টারটা সলভ করে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।